হাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? হোপ ইউ আর অল ওয়েল। চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল এবং জালিয়ানওয়ালাবাগের ঘটনার গুরুত্ব আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট একটি নোট। এখানে দেখো, মেইনলি যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রথমে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ওকে, তো আমরা জানি যে ব্রিটিশ সরকার 1919 খ্রিস্টাব্দে তীব্র দমনমূলক রাওলাট আইন পাস করলে এই আইনের বিরুদ্ধে সারা দেশ জুড়ে বিশেষ করে পাঞ্জাবে তীব্র আন্দোলন শুরু হয়। তাহলে এই রাওলাট আইন কি ছিল? রাওলাট আইন ছিল একটা আইন, যে আইনের দ্বারা ব্রিটিশ সরকার যে কোনো ভারতীয়কে গ্রেপ্তার করতে পারত, বিনা বিচারে তাকে জেলে বন্দি রাখতে পারত। শুধুমাত্র যদি ব্রিটিশ সরকারের মনে হয় এই ব্যক্তিটি কি বলবো যে দেশের ব্রিটিশ সরকারের প্রতি আন্দোলন করবে বা তাদের স্বাধীনতা আন্দোলনে যুক্ত থাকতে পারে, তাহলে তাকে জেলে ভরে নিয়ে রেখে দেবে এবং এর পরিবর্তে সে কোর্টে গিয়ে মানে জামিনও হতে পারবে না। তো এইরকম আইনের বিরুদ্ধে অবশ্যই আমাদের আন্দোলন করা উচিত, তাই কি না? সেই সময় আমাদের ভারতীয়রা আন্দোলন করেছিল, কিন্তু পাঞ্জাবে সেখানে বেশি তীব্রতা ছিল। যাই হোক, দেখো 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের একটি মাঠে প্রায় 10,000 নিরস্ত্র মানুষ এই আইনের প্রতিবাদে যোগদান করেন এবং তৎকালীন ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল মাইকেল ও ডায়ারের নির্দেশে প্রায় 10 মিনিট ধরে 1600 রাউন্ড গুলি চালানো হয়। তাহলে এর প্রতিবাদে আমরা দেখলাম যে পাঞ্জাবের যে অমৃতসর আছে, সেই অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের একটি মাঠে প্রায় 10,000 মানুষ জমায়েত হয়েছিল এই আইনের বিরোধিতা করার জন্য, যেমন আমাদের এখানে আন্দোলন হয়। কিন্তু সেই সময় যে ব্রিটিশ জেনারেল ছিল অমৃতসরে, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মাইকেল ডায়ার, তিনি তাদের উপর গুলি চালাতে নির্দেশ দেন এবং এর ফলে প্রায় সরকারি হিসাব অনুযায়ী 379 জন মানুষ নিহত হন এবং প্রায় 1200-র বেশি মানুষ আহত হন। কিন্তু প্রকৃতপক্ষে নারী শিশু সহ প্রায় 1200 জনের মৃত্যু হয়, প্রায় 1000 জনের মৃত্যু হয়। ভারতের ইতিহাসে এই নৃশংস ঘটনা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। ওকে, তাহলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কি? যে এই যে 1919 খ্রিস্টাব্দের ব্রিটিশ বিরোধী রাওলাট আইনের বিরুদ্ধে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে প্রায় 10,000 মানুষ জড়ো হয়েছিল এবং ব্রিটিশ জেনারেল ডায়ারের নির্দেশে তাদের উপর গুলি চালানো হয়েছিল, যার ফলে সরকারি হিসাব অনুযায়ী 379 জন এবং 379 জন নিহত এবং 1200 জন আহত হন। কিন্তু যদি আমরা প্রকৃতপক্ষে দেখি, সেটা 1000 জনের মতন নিহত হয়েছিল। তাদের মধ্যে শিশুও ছিল, নারীও ছিল। এবং একটা মাঠে ঘেরার মধ্যে যখন কোনো জনগণের উপর ফায়ারিং করা হবে না, তার মানে বুঝতে পারছো যে এক তো গুলি খেয়ে মরছে, প্লাস সবাই তো বেরিয়ে যেতে চাইবে, তখন পদপিষ্ট হয়েও মারা গেছিল অনেকে। খুবই দুঃখজনক নৃশংস একটা ঘটনা, সেটাই ছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ওকে, দেখো এখানে তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিই। যারা অলরেডি শুনেছো তারা স্কিপ করতে পারো, ঠিক আছে? 1 মিনিট মতো লাগবে। সেটা হচ্ছে বাংলার স্কুল তোমাদের জন্য দুটো গ্রুপ, মানে যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা উচ্চ মাধ্যমিকে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে 90 বা 95+ নাম্বার তুলতে চাই, তাদের জন্য দুটি গ্রুপ করা হয়েছে। এবং যেখানে এখানে ঠিকঠাক কাজ হচ্ছে না, যে দুটো গ্রুপে আমি শর্টকাটে আমি এখানে তোমাদের এটা বলার চেষ্টা করছি, লিখাতে পারছি না। দেখো, একটা হিস্ট্রি গ্রুপ থাকবে, ওকে, এবং একটা পলিটিক্যাল সায়েন্স। এবং হিস্ট্রি গ্রুপে পুরো শুধুমাত্র ইতিহাসের পুরো চ্যাপ্টার ধরে ধরে তোমাদের প্লে লিস্ট দেওয়া রয়েছে। সেখানে এই ভিডিওগুলো এই পিডিএফগুলো পেয়ে যাবে। এছাড়া গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ এর পিডিএফ পেয়ে যাবে। টেস্ট পেপারের যে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ এর উত্তর সহ পিডিএফ পাবে। এছাড়া তোমাদের আমি চেষ্টা করব যে জুমে কিংবা গুগল মিটে অনলাইন ক্লাস করা, যেখানে তোমাদের পড়া ধরানোর চেষ্টা করা হবে। এবং পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেম একই জিনিস। হিস্ট্রি গ্রুপে তোমাদের জয়েন হওয়ার জন্য 99 রুপিস রাখা হয়েছে, পলিটিক্যাল সায়েন্সের জন্য সেম। যদি দুটো কেউ একসঙ্গে নাও তাহলে সেটা 169।
ওকে, তো এটা মেইনলি তোমরা মানে ফিজ না, এটা এক টাইমই তোমাদের দিতে হবে। মনে করো বাংলার স্কুলকে সাপোর্ট করার জন্য, যদি তোমাদের বাংলার স্কুল তোমাদের পড়াশোনায় আদৌ হেল্প করে থাকে, তাহলে তোমরা বাংলার স্কুলকে সাপোর্ট করার জন্য তোমরা এই গ্রুপে জয়েন হও। আশা করি তোমরা প্রচুর লাভ পাবে এবং গাইডেন্সও সঠিকভাবে পাবে, এবং শিওর তোমরা 100% এইচএসে যদি আমার কথা মিনিমাম শোনো এবং তোমরা সেম ওয়াইজ কাজ করো, তাহলে 90 বা 95+ স্কোর করতে পারবে। দেখো নেক্সট হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট। তাহলে এর প্রেক্ষাপট কি ছিল, অর্থাৎ কি কারণে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা ঘটলো। তো যখন আমরা এর প্রেক্ষাপট দেখতে যাব না, 1 নম্বর প্রেক্ষাপট যেটা আছে সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতি। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1919, আর দেখো 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটলো। তো নিশ্চয়ই প্রথম বিশ্বযুদ্ধের সঙ্গে কোনো না কোনো মিল থাকবে। কি মিল ছিল দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পরে ভারতীয় সৈনিকদের বেকারত্ব, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি প্রভৃতি ভারতীয়দের মনে অসন্তোষের জন্ম দেয়। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা ডিরেক্টলি জয়েন হয়েছিল, যুদ্ধ করেছিল, এবং তারা কি করেছিল, সেই সময় আমাদের ভারতীয়দের বিভিন্ন যে যুবক রয়েছে তাদেরকে সেনাতে ভর্তি করেছিল, এবং ভারত থেকে যেহেতু প্রচুর পরিমাণে তারা টাকা ফাঁকা নিয়ে গেছিল, ফলে আমাদের দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছিল এবং খাবার টাবারও নিয়ে গেছিল। তো এই রেসপেক্টে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, তখন কিন্তু ওই সৈন্যদের ছেড়ে দিল, তাদের কোনো কাজ দিল না, বেকারত্ব করে দিল। আর এদের মধ্যে পাঞ্জাবের সংখ্যায় কিন্তু বেশি ছিল, অর্থাৎ পাঞ্জাবিরা দেখবে যে একটু হৃষ্টপুষ্ট শক্তিশালী, যুদ্ধ করার জন্য এদেরকেই ব্রিটিশ সরকাররা বেশি নিয়ে গেছিল। হ্যাঁ, এর ফলে কি হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশ সরকার যখন এদের ছেড়ে দিল, তখন এক তো এক বেকার হয়ে গেল, প্লাস দেশে মুদ্রাস্ফীতি হয়েছিল, অর্থাৎ অনেক কিছুরই দাম বেড়ে গেছিলো এবং দ্রব্যমূল্য হয়েছিল। এই কারণে পাঞ্জাবে একটা বিশাল অসন্তোষ দেখা দিয়েছিল। 2 নম্বর হচ্ছে রাওলাট আইন। তাহলে রাওলাট আইন কি, আমি জাস্ট তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতা আন্দোলনকে দমন করার উদ্দেশ্যে এই আইন প্রচলন করলো, যেটা প্রথমে আমি তোমাদের বললাম। কেন্দ্রীয় আইনসভার সদস্য এর পরিপ্রেক্ষিতে মোহাম্মদ আলী জিন্নাহ এবং মদন মোহন মালব্য প্রমুখ নেতৃবৃন্দ পদত্যাগ করেন। তো যখন এরা পদত্যাগ করেন এবং গান্ধীজি এই আইনের প্রতিবাদে কি করেছিল, সত্যাগ্রহে ডাক দেন, অর্থাৎ পুরো ভারতের মানুষকে একটা আন্দোলনের আহ্বান দিয়েছিল। 3 নম্বর হচ্ছে নেতৃবৃন্দের গ্রেপ্তার। দেখো সেই সময় পিপলস কমিটি নামে একটি গণসংগঠন গঠন হয়েছিল, যেটা লাহোর আর অমৃতসরে রাওলাট আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলে। এটা দেবো ডাবল লেগেছে, তীব্র আন্দোলন গড়ে তুললে ব্রিটিশ সরকার পিপুলস কমিটির 2 জন নেতা ডক্টর সৈফুদ্দিন কিচলু, খুব ইম্পর্টেন্ট, এবং ডক্টর সত্যপালকে 10ই এপ্রিল গ্রেপ্তার করলে পাঞ্জাবের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়ে, যার ফলে 13ই এপ্রিল প্রায় কয়েক হাজার মানুষ জালিয়ানওয়ালাবাগে একত্রিত হয় এবং তাদের উপর গুলি চালানো হয়। তাহলে এটাই মনে করো পিক পয়েন্ট, যে 10ই এপ্রিল তোমার এই পিপলস কমিটির 2 জন নেতা ডক্টর সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপালকে গ্রেপ্তার করলো। এর ফলে পাঞ্জাবের মানুষ ক্ষোভে ফেটে পড়লো। 10 তারিখের পর থেকে 11 তারিখ থেকে শুরু হয়েছিল জমায়েত হওয়া, 11-12 তারিখ পর্যন্ত জমায়েত শুরু হলো এবং আলটিমেটলি 13 তারিখ এই নৃশংস ঘটনাটা জেনারেল ডায়ারের নির্দেশে ঘটলো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অমৃতসরের সামরিক শাসন। দেখো এই রাওলাট আইনের বিরুদ্ধে বললাম আগে, পাঞ্জাবে আন্দোলন ক্রমশ কি হয়েছিল, জোরদার হয়ে উঠেছিল। ব্রিটিশ জেনারেল ডায়ার 11ই এপ্রিল অমৃতসরের সামরিক আইন জারি করে, অর্থাৎ শহরে জনসভা ও সমাবেশ নিষিদ্ধ করে। এর ফলে সেখানকার মানুষ কিন্তু খুবই ফেটে পড়ে। অর্থাৎ এই যে রাওলাট আইনের বিরুদ্ধে পাঞ্জাবের মানুষ আন্দোলন করছে, সেই আন্দোলনটাকে যেন বন্ধ করা যায়, ওই কারণে জেনারেল ডায়ার সামরিক আইন জারি করেছিল। আর এই সামরিক আইনের মাধ্যমে কোনো সভা বা সমাবেশ হওয়া নিষিদ্ধ ছিল, কিন্তু সেটা তো অত সহজে মেনে নিয়েছিল না পাঞ্জাবের মানুষ বিশেষ করে। তার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা ঘটলো। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের ঘটনার গুরুত্ব। তাহলে এই ছিল আমাদের জালিয়ানওয়ালাবাগের ঘটনার প্রেক্ষাপট বা কারণ। তাহলে 1 নম্বর দেখলাম প্রথম বিশ্বযুদ্ধের পরিস্থিতি এর জন্য দায়ী, 2য় নম্বর রাওলাট আইন এটাই মেন দায়ী, 3য় নম্বর নেতৃবৃন্দকে যখন গ্রেপ্তার করলো যখন পিক একদম, এবং শেষে অমৃতসরের সামরিক শাসন, এটা 11 তারিখ ঘোষণা করেছিল। দেখো জালিয়ানওয়ালাবাগের ঘটনার যদি আমরা গুরুত্ব নিয়ে আলোচনা করি, তাহলে দেখব ব্রিটিশ সরকারের প্রকৃত স্বরূপ উন্মোচন হয়েছিল। অর্থাৎ এই হত্যাকাণ্ডটি ভারতে ব্রিটিশ শাসনের পশু সুলভ চরিত্রটি সমগ্র ভারতবাসীর কাছে স্পষ্ট করে দিয়েছিল। অর্থাৎ ব্রিটিশরা যে কি পরিমাণ নোংরা হতে পারে, কি পরিমাণ ভারতীয়দের উপর অত্যাচার করেছিল,
তার একটা জলজান্ত উদাহরণ হচ্ছে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ওকে, তাহলে এটাই বলছি, ব্রিটিশ সরকারের প্রকৃতি মানে আসল চেহারাটা এই ঘটনার মাধ্যমে ফুটে উঠেছিল। 2 নম্বর হচ্ছে ভারতীয়দের মনে ভীতি সঞ্চয় বা সঞ্চার, অর্থাৎ এই জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড ভারতীয় রাজনীতিবিদদের মনে গভীর ভয়ভীতির সৃষ্টি করেছিল। অর্থাৎ আন্দোলন করলে যে ব্রিটিশরা এরকম নৃশংসভাবে হত্যা করতে পারে, হ্যাঁ, সেটা ভারতীয়রা ভাবতে পারেনি। এর ফলে তাদের মনে, বিশেষ করে আমাদের সেই সময় ভারতীয়দের মনে, অনেকেরই মনে ভীতি সঞ্চার হয়েছিল এবং এর ফলে পুরো ভারতব্যাপী ব্রিটিশ বিরোধী আন্দোলনের গতি হ্রাস পেয়েছিল এবং গান্ধীজি রাওলাট সত্যাগ্রহ তুলে নিয়েছিল। গান্ধীজি যে রাওলাট আইনের বিরুদ্ধে রাওলাট সত্যাগ্রহ ডাক দিয়েছিল সেটা কিন্তু এই ঘটনার পর তুলে নিয়েছিল এবং এই ঘটনার পর গান্ধীজি একটা ইম্পর্টেন্ট কথা বলেছিল, হ্যাঁ, যেটা আমরা পরে আলোচনা করবো, তা এখন আর বলছি না। 2 নম্বর দেখো উপাধি ত্যাগ। তাহলে এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ঘৃণা ভরে ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি এবং গান্ধীজি কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেন এবং গান্ধীজি লেখেন, এই দেখো এখানে, এই শয়তানের সরকার, এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব, একে ধ্বংস করতেই হবে। যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যাঁ, সেগুলো আমি হাইলাইট করা তোমাদের এক্সট্রাভাবে চেষ্টা করেছি। তোমরাও কোশ্চেনটা পরীক্ষা এরকমভাবে লিখে আসার চেষ্টা করবে যদি পসিবল হয়। আর এর জন্য কিন্তু তোমাদের বাড়িতে প্র্যাকটিস দরকার, লেখার প্র্যাকটিস দরকার। তোমরা নোটগুলো লিখতে কত মিনিট সময় লাগছে আমাকে সেটা অবশ্যই কমেন্টে জানাও, কারণ 25 মিনিটের বেশি তোমাদের সময় দিলে হবে না। 5টা বড় প্রশ্ন লিখতে হবে, এছাড়া এমসিকিউ এসিকিউ করতে হবে। তবে 25 মিনিট যদি অ্যাভারেজ দাও, কোনো কোনো ক্ষেত্রে 20 মিনিটে হয়ে যাবে, কোনো প্রশ্ন 27 মিনিট লাগতে পারে। এটা অ্যাভারেজ টাইমে তোমরা পুরো কমপ্লিট লিখে আসতে পারবে। তাই আমাকে অবশ্যই কমেন্টে জানাবে মুখস্থ করার পর এই নোটটা তোমাদের লিখতে কতটা লাগছে এবং কীরকমভাবে লাগছে। আর এগুলো আমরা মেইনলি গ্রুপে আলোচনা করবো আর কিছুদিনের পর থেকে, আরও দেখবে ডিটেলসে। যারা অলরেডি গ্রুপে জয়েন হয়েছে 30 জনের প্লাস 2টো গ্রুপে, তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। 3 নম্বর কংগ্রেসের প্রতিবাদ। দেখো, জাতীয় কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা করে এবং কংগ্রেস নেতা যে CF অ্যান্ড্রুজ নামে একজন বিখ্যাত নেতা ছিল, একে কি বলেছিল, কসাইখানার গণহত্যার সমতুল্য। অর্থাৎ কসাইখানাতে যেমন বিভিন্ন পশুকে হত্যা করা হয় তার সঙ্গে সমতুল্য বলেছিলেন এবং এটা ইংরেজিতে লিখবে, ইট ওয়াজ এ মাসাকার বাচারি বলে নিন্দা করেছেন। খুবই নৃশংস একটা ঘটনা। 5 নম্বর ব্রিটিশ সরকারের বোধোদয়, অর্থাৎ ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব চার্চিল এই ঘটনাকে দানবীয় বলে অভিহিত করেন এবং ব্রিটিশ সরকার হান্টার তদন্ত কমিশন গঠন করেন। কোশ্চেন দেয় যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার কোন কমিশন গঠন হয়েছিল? হান্টার তদন্ত কমিশন। অর্থাৎ এই হান্টার কমিশনের কাজ ছিল যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা কিসের জন্য হয়েছিল, এর জন্য দায়ী কে ছিল। সবাই জানে যে সেখানে ডায়ার নির্দেশ ছিল, তবুও এই হান্টার কমিশনে তো ব্রিটিশ লোক ছিল, তারা তো ভণ্ড, তারা ডায়ারকে বাঁচানোর জন্যই এই কমিশনটা গঠন করা হয়েছিল। এবং এর পরিপ্রেক্ষিতে কংগ্রেসও একটা তোমার গঠন করেছিল কমিশন, নিজস্ব কমিশন, কারণ ব্রিটিশ সরকারের উপর ভরসা রাখতে পারেনি এবং কংগ্রেসের সেই কমিশনের ভিত্তিতেই দেখা গিয়েছিল যেটা জেনারেল ডায়ারের নির্দেশেই এই নৃশংস ঘটনাটা ঘটেছিল। ও হ্যাঁ, তোমরা অবশ্যই এটা বলবে তো যে এইরকম সেটিংয়ে তোমাদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে কিনা এবং ভালো লাগছে কিনা। 1 নম্বর সাউন্ড কোয়ালিটি চেষ্টা করেছি একটু ইমপ্রুভ করার, 2 নম্বর একটু তোমাদের সঙ্গে ইন্টারাক্টিভভাবে দাঁড়িয়ে ক্লাস করানোর চেষ্টা করছি এবং যেন তোমাদের ডিজিটালে বোর্ডে পড়ছো এরকম ফিল হয়। অবশ্যই আমরা তো ডিজিটাল বোর্ডে পড়ছি, তাই না? এরকমই তো লেখা থাকবে ডিজিটাল বোর্ডে। ডিজিটাল বোর্ডে শুধু এইরকমভাবে যেখানে বোঝানোর ব্যাপার থাকে সেটা আমি তোমাদের এইরকমভাবে বোঝাচ্ছি। অবশ্যই এটাও আমি করতে পারবো যে এইরকমভাবে বোঝানোর ব্যাপারটাও করা যাবে, এটা কিন্তু আমি খেয়াল করলাম না, এখন বুঝতে হবে। এটা কিন্তু মাথায় লাগলে এই জিনিসটাও করা যেতে পারে। যাই হোক, পরে ভাববো। অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট নির্মাণ। এই নারকীয় ঘটনার কিছু দিনের মধ্যে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়, যে আন্দোলনের প্রধান দাবি ছিল এই নৃশংস ঘটনার অন্যায়ের সুবিচার করা। তো এই ছিল তোমাদের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। খুবই ছোট একটা নোট, খুবই সহজ একটা নোট, হ্যাঁ। সেখানে আশা করি তোমরা ইজিলি এটা লিখে আসতে পারবে 25 মিনিটের মধ্যে। এবং তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আজ যেটা তোমাদের বললাম, তোমরা গ্রুপে জয়েন হতে অবশ্যই লেট করো না।
যারা এইচএসে ভালো মার্কস করতে চাও, বিশেষ করে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্সে 95 মতো পেতে চাও, তারা অবশ্যই গ্রুপে জয়েন হও। সঠিক তোমরা গাইড পাবে, সঠিক প্র্যাকটিস পাবে এবং সঠিকভাবে তোমরা পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে। যখন পরীক্ষা হলে যাবে, জাস্ট কিছুই না, তোমাদের কাছে সমস্ত প্রশ্নের অ্যান্সার জানা মনে হবে, লিখে আসবে, 100% তোমরা সেই নাম্বারটা তুলতে পারবে। আর বাংলার স্কুলকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। এরকমভাবে সাপোর্ট করতে থাকো। চলো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। জয় হিন্দ।